নমস্কার, বিটিভি ত্রিপুরা ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভস্মিতা। প্রতি বছর ১ থেকে ৭ আগস্ট পালিত হয় বিশ্ব স্তন্যপান দিবস বা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং ডে। এই বছরের থিম ব্রেস্ট ফিডিং ফর এ সাস্টেইনেবল স্টার্ট ইন লাইফ, স্ট্রেংথেন হোয়াট ওয়ার্কস। উদ্দেশ্য একটি শিশুর সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে মায়ের দুধের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আর এই যে বিশ্ব স্তন্যপান দিবস উপলক্ষে আমাদের আজকের এই ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠানের বিশেষ পর্বে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি রাজ্যের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর মৃণাল দাস। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরা পর্দায় আপনাকে স্বাগত জানাই। স্যার, প্রথমেই আমরা জানবো যে বিশ্ব স্তন্যপান দিবস পালনের মূল উদ্দেশ্য কি, কেন পালন করা হয়? মূল উদ্দেশ্য হচ্ছে জনসাধারণকে, আমাদের সবাইকে যে স্তনপানের যে গুরুত্ব এবং তার যে প্রয়োজনীয়তা এটা সম্বন্ধে সচেতন করা। তো আমরা দেখেছি যে আমাদের এখানে যদি আমরা রাজ্যের কথাই বলি যে মাত্র শতকরা ৬০ জন শিশুকে, ১০০ জনের মধ্যে মাত্র ৬০ জন শিশুকে ৬ মাস অবধি মায়ের দুধ দেওয়া হয়, স্তন্যপান করানো হয়। তো সেদিক দিয়ে আমরা অনেকটাই পিছিয়ে আছি এবং সেটা এখন দেখা যাচ্ছে গিয়ে কিছুটা কমে গেছে আগের চাইতে। এটার যে প্রয়োজনীয়তা এবং এটার যে গুরুত্ব সেটা বোঝানোর জন্যই, সেটা জানার জন্যই ব্রেস্ট ফিডিং উইক আমরা পালন করে থাকি। এই যে এবছরের যে ব্রেস্ট ফিডিং উইকের যে থিমটা রয়েছে, সেই থিমটার তাৎপর্য সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, সেটা হচ্ছে যেটা আপনি এক্ষুনি বললেন যে সাস্টেইনেবল স্টার্ট। এটা কি যে মায়ের যে দুধের যে প্রয়োজনীয়তা সেটা মাত্র শুধুমাত্র যে শিশুর দৈহিক বৃদ্ধির জন্য নয়, ওজন বৃদ্ধির জন্য নয়, তার আরো অনেকগুলো উপকারিতা আছে। যেটা ধরুন ওর ব্রেন ডেভেলপমেন্ট বলুন, তার শরীরের শারীরিক যে প্রতিরোধ ক্ষমতা এগুলো বলুন, সেগুলো যদি আমরা ঠিকভাবে দিতে পারি তাহলে সেটা শুধু তখনকার জন্য নয়, তার যে পরবর্তী জীবনটাও এটা প্রভাবিত করে। এই কারণেই এটাকে আমরা সাস্টেনেবল স্টার্ট বলে থাকি এবং এর মাতৃদুগ্ধের কোনো বিকল্প নেই। সেটাই বোঝানো হচ্ছে এই সপ্তাহ পালনের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। ঠিক, আমরা কিন্তু ছোটবেলা থেকে এই কথাটা শুনে এসেছি যে মাতৃদুগ্ধের কোনো বিকল্প হয় না, কিন্তু বিভিন্ন কারণে এখন আমরা এর থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছি। তো এই যে একটা নবজাতকের জন্মের ঠিক কতক্ষণের মধ্যে তাকে স্তন্যপান করানো উচিত, কেন? আচ্ছা, এটা বলা হয় কি, ধরুন যত তাড়াতাড়ি সম্ভব, মোটামুটি আধা ঘন্টা থেকে ১ ঘন্টার মধ্যে। যাদের নর্মাল ডেলিভারি হয়, সাধারণভাবে প্রসব করেন যারা, ওদের আধা ঘন্টার মধ্যে ওরা দুধ দিতে পারেন, মাকে বাচ্চাকে খাওয়াতে পারেন। যাদের ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি হয় তাদের ক্ষেত্রে কখনো কখনো ১ ঘন্টা হতে পারে, কিন্তু এটা ১ ঘন্টার মধ্যে অবশ্যই শুরু করা উচিত। ঠিক। দেখা যায় যে শিশুর জন্মের পরপরটাতেই তাকে মিশ্রির জল, মধু, ফর্মুলা দুধ এগুলো আমরা দিয়ে থাকি। এটা কতটা উচিত? এটা একদমই উচিত নয়। কারণ মায়ের শিশুর জন্মের পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম খাবার হবে শুধুমাত্র মায়ের দুধ। এটা ছাড়া অন্য কোনো কিছুই দেওয়া উচিত নয় এবং এটা শিশুর জন্য প্রচন্ড ক্ষতিকর দেওয়াটা। এই যে মায়ের প্রথম দুধটা বা এই যে কোলোস্টাম যেটাকে আমরা বলি, এটা কতটা গুরুত্বপূর্ণ একটা শিশুর জন্য এবং কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় মারা বলে থাকেন, স্যার আমার তো দুধ আসছে না, ২-৩ দিন হয়ে গেল দুধ আসছে না এখনো। কিন্তু তখন যেটা আপনি এক্ষুনি বললেন যে কোলোস্ট্রাম হচ্ছে অত্যন্ত উপাদেয় এবং এটাতে প্রচুর পরিমাণে শক্তি থাকে, এটা খাদ্য দ্রব্য থাকে। যে এটা ছাড়াও ধরুন এটাতে প্রচুর পরিমাণে আমরা ইমিউনোগ্লোবুলিন বলি, যেটা আমাদের শরীরকে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শরীরের। তারপর এবং এটা অনেকটা ক্যালোরি ডেন্স বলি আর কি আমরা। সাধারণত দুধের চাইতে এটার পুষ্টিগুণ অনেক বেশি হয়। কাজে তখন যতটুকুই আসুক না কেন পরিমাণটা কোনো ম্যাটার করে না। তখনকার দিনে ওই ২-৩ দিন বয়সী শিশুর জন্য যাই কোলেস্ট্রম আছে মায়ের সেটাই যথেষ্ট, এক্সট্রা কোনো খাবার দিতে হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ। এদিকে প্রথম ৬ মাস তো শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর পরামর্শই দেওয়া হয়। কেন? তখন আর অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না শিশুর? না।
কিন্তু অনেক সময় আমরা দেখি যে মানে মায়েরা বলেন যে আমার মানে শিশুকে যতটা স্তন্যপান করাচ্ছি তাতে তার খিদে মিটছে না। হ্যাঁ হুম? তো এই কমপ্লেইনটা অনেকেরই থাকে। তো সেই ক্ষেত্রে একজন মা কি করে বুঝবেন যে আম শিশু যে কান্না করছে সেটা তার খাবারের ঘাটতির জন্য না, বা হ্যাঁ, কিভাবে খাওয়ারটা পুরোপুরি হয়েছে হুম, কিনা হুম, কি হুম। করে বুঝবেন? হ্যাঁ, এটা খুব মানে সুন্দর প্রশ্ন করেছেন এবং এটা সত্যিই খুব বড় একটা সমস্যা মায়ের জন্য এবং আমাদের জন্য। হুম, হুম, কারণ কি, ছোট বাচ্চা তো কান্না করবেই। হুম, এখন মা বাচ্চা কান্না করলেই মা ভাবেন যে বাচ্চা বোধহয় খিদের জন্য কান্না করছে। কিন্তু আসলে কিন্তু তা নয়। ও তো ছোট বাচ্চা, ও তো কথা বলতে পারে না। হুম, হুম, ওর খিদে পেলেও কান্না করবে, ওর পেট ব্যথা হলেও কান্না করবে, নাক যদি স্টাফি হয়ে থাকে, নাক একটু বন্ধ হয়ে আছে সেটার জন্যও কান্না করবে, ওর শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। হুম, হুম, এই কারণে আমরা সব মাদের এবং মাদের যারা পরিবার পরিজন আছেন সবাইকে আমরা বলি যে কান্না মানেই আপনি ভাববেন না যে সে তো খিদে কান্না করছে। এবং এটা সহজ উপায় হলো, দুটো উপায় আছে। একটা হচ্ছে শিশুর যে শারীরিক বৃদ্ধি, ওজন। ছোট বয়সে আমরা ওজন দেখে থাকি একটা নিয়মিতভাবে। ওজনটা যদি তার বয়স অনুযায়ী ঠিকভাবে বাড়তে থাকে এবং ওর যে আপনার ডেইলি কতবার ও পেচ্ছাব করছে, হুম, হুম, সেটা ধরুন যদি আমরা একটু ফলো করি আরকি। যেমন একটা বাচ্চা যদি ডেইলি ৬ থেকে ৮ বার পেচ্ছাব করে, হুম, তাহলেই আমরা ধরে নেব যে বাচ্চার খাবার ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে? আর ওজন তো মা সবসময় বাচ্চা মানে বাড়িতে দেখতে পারবে না, হুম, সেরকম হুম, সুবিধে নেই বাড়িতে। হুম, সেক্ষেত্রে চিকিৎসকের সাথে যদি আমরা পরামর্শ, সেরকম যদি সন্দেহ হয় তারপরেও হুম, বাচ্চা ধরুন ৬ থেকে ৮ বার পেচ্ছাব করছে ডেইলি ২৪ ঘন্টায়। হুম, তারপরেও আমাদের সন্দেহ হচ্ছে যে না, খাবারটা ঠিকভাবে পাচ্ছে না। সেক্ষেত্রে একজন চিকিৎসক বা শিশু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করলেই সেটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক। এই যে স্তন্যপান করানো, এটা কি শুধুমাত্র শিশুর স্বাস্থ্যের জন্য নাকি মায়েরও তাতে উপকার রয়েছে? আচ্ছা হ্যাঁ, সেটার আগে আমি একটু আগের কথাটা আমি একটু আসছি আবার। হুম, 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 অনেক সময় কি হয়, মারা চিকিৎসকের কাছে যান না। তারা অন্য হয়তো আত্মীয়স্বজনরা বললেন, ওদের হুম, কথা শুনে, বন্ধু-বান্ধবরা বলে ওদের কথা শুনে, হুম, বা অন্য একটা হয়তোবা ফার্মেসিতে চলে গেলেন, হুম, ওখানে বললেন। হুম, ওখান থেকে এনে একটা কৌটো দুধ খাওয়ানো শুরু করলেন। হুম, এটা শিশুর জন্য অত্যন্ত ক্ষতিকর। কাজে আমি বলব যে সেরকম যদি সন্দেহ হয়, যেকোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে, মানে আমরা বলি আর্টিফিশিয়াল ফিডিং, যেটা হুম, মায়ের দুধ হুম, ছাড়া অন্য যেকোনো কিছু দেওয়ার আগে, কৃত্রিম খাবার, অবশ্যই চিকিৎসকের সাথে একবার যাতে পরামর্শ পরামর্শ। করে নিন। এটা খুবই প্রয়োজনীয়। ঠিক, মানে হ্যাঁ, চিকিৎসকের পরামর্শ ছাড়া, কারণ শিশুটি তো নিজে কিছু ব্যক্ত করতে পারছে না। হ্যাঁ, পুরোটাই আন্দাজের উপর সেই, হচ্ছে। সেই। তো আমার মনে হয় চিকিৎসক অনেক ভালো বুঝবেন বুঝবেন, হ্যাঁ। বিষয়টা। তো এখন আগে যেটা আমি এবার যেটা বলছিলাম। আপনি বললেন যে হুম, সেটা মায়ের স্বাস্থ্যের এবং শিশুর স্বাস্থ্যের জন্য দুটোর জন্যই হুম, মায়ের যে দুধ পানের একটা উপকারিতা আছে। মায়েদের ক্ষেত্রে যেমন দেখা যায় কি, প্রথমত আমরা দেখি ধরুন প্রসবের প্রেগন্যান্সির সময় আমরা মায়েরা অনেকটা ওয়েট গেইন করেন। হুম, হ্যাঁ? তো যারা বুকের দুধ খাওয়ান হুম, তারা ওয়েটটা, এই যে একটা এক্সট্রা ওয়েট গেইন করেন, ওটা খুব তাড়াতাড়ি সেটা আবার নরমাল হয়ে যায়। হুম, স্বাভাবিক ওজনে ফিরে আসে। হুম, হুম, দ্বিতীয়ত, প্রসবের পরবর্তী সময়ে একসময় একটা ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয় জরায়ু থেকে। হুম, সেটাও যারা দেখা গেছে যারা স্তন্যপান করান তাদের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি সেটা বন্ধ হয়। হুম, হুম, তৃতীয়ত ধরুন, দেখা গেছে কি যারা এরকম দুধ পান করিয়েছেন বাচ্চাকে, ওদের ক্ষেত্রে পরবর্তী সময়ে স্তনের ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার, এই জিনিসগুলোর প্রাদুর্ভাব অনেক কম দেখা যায়। ঠিক। হুম? চতুর্থত আরেকটা বলব, যেমন ধরুন অনেকে বলেন যে ডায়াবেটিস আছে, হুম, দুধ খাওয়াবো কিনা? হুম, হুম, মায়ের ডায়াবেটিস আছে, তো অবশ্যই দুধ খাওয়াতে হবে। এবং আচ্ছা। দেখা গেছে কি যে সমস্ত ডায়াবেটিক মাদাররা দুধ খাওয়াচ্ছেন, হুম, হুম, তাদের ক্ষেত্রে সুগার অনেকটাই নরমালাইজ থাকে। আচ্ছা। মানে হ্যাঁ। এতে করে শিশুর সে মানে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কোনো একদমই সময় কোনো ইয়ে থাকছে নেই। না। হ্যাঁ, কোনো হুম, সময়ই হয় না এটা। হুম, হুম, হুম। আ যখন ডায়াবেটিসের কথা বললেন, তখন আরেকটা জিনিস জানবো যে আ আমাদের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে আমরা মায়ের যদি সর্দি, কাশি, জ্বর হয়, হ্যাঁ, হ্যাঁ? তাহলে শিশুকে দুগ্ধপান করালে তারও সর্দি, কাশি, জ্বর হবে। হ্যাঁ। এই ধারণাটা কতটুকু না, এটা ভিত্তিহীন? একদমই ভুল ধারণা। বরং ব্যাপারটা তার ঠিক উল্টো। মায়ের যেকোনো ধরনের অসুস্থতায় হুম, শিশুকে দুধ খাওয়ানো উচিত। আচ্ছা। একমাত্র বিশেষ কিছু, কিছু অসুখ, যেমন ধরুন ক্যান্সার, হুম, অথবা মায়ের যদি ধরুন মানসিক ভারসাম্যহীনতা থাকে, হুম, হুম, সেক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা বন্ধ করব। হুম, কিন্তু অন্য যেকোনো ধরনের অসুস্থতায় হুম, ডাক্তারের সাথে পরামর্শ না করে দুধ খাওয়ানো বন্ধ করা উচিত নয়। হুম, হুম, বরং এটা বাচ্চার পক্ষে আরো উপকারী। উপকারী আমি কেন বলছি? আমাদের শরীরে যখন যেকোনো ধরনের ইনফেকশন হয়, সংক্রমণ হয়, তখন শরীরে এমন কিছু জিনিস তৈরি হয় যাকে আমরা অ্যান্টিবডি বলি। হুম, সেটা ওই সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করে, করে। জীবাণুগুলোকে নষ্ট করতে সাহায্য করে। হুম, হুম, এখন মায়ের বুকের দুধ দিয়েও কিন্তু ওই অ্যান্টিবডিটা বাচ্চার শরীরে যায়। হুম, সেক্ষেত্রে বাচ্চা একটা এক্সট্রা প্রোটেকশন পায় হুম, ওই রোগটার বিরুদ্ধে।
তো তাই যে কোনো ধরনের মায়ের যে কোনো ধরনের অসুস্থতাতে আমরা দুধ বন্ধ করবো না, স্তন্যপান বন্ধ করবো না। ঠিক। অনেক সময় আমরা দেখি যেটা যে অনেক মায়েরা যমজ সন্তান প্রসব করেন। হুম। হুম? তো সেই ক্ষেত্রে মাতৃদুগ্ধ কি সেই শিশুর চাহিদা পুরোপুরি ফুলফিল হ্যাঁ, করতে একদম পুরোপুরি ফুলফিল করতে পারবেন। কারণ আচ্ছা। আমরা একটা জিনিস জানি যে জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। ঠিক, ঠিক, একটা কবিতা আছে, গান আছে। ঠিক। হ্যাঁ। তো মা প্রকৃতি জানে যে এই মায়ের দুটো সন্তান একসাথে হবে। হুম, সেই ক্ষেত্রে প্রকৃতি মায়ের শরীরে সেই ধরনের পর্যাপ্ত দুধ দিয়ে দেন। ঠিক। তাতে কোনো আর্টিফিশিয়াল ফিডিং এর দরকার হয় না। হুম, হুম। আসলে পুরোটা ব্যাপারই তো প্রাকৃতিক প্রাকৃতিক বিষয় না? ব্যাপার। তো হ্যাঁ। ভগবান ওইটা বুঝেই হুম, বোধহয় করে হুম। দেন। আ একজন মায়ের খাদ্যাভ্যাস কিরকম হওয়া উচিত? যে মা স্তন্যপান করাচ্ছেন শিশুকে, ওই মায়ের খাদ্যাভ্যাস কিরকম হওয়া উচিত? বিশেষ কিছু খাবার খেতে হবে, খুব বেশি দামি খাবার খেতে হবে এরকমটা নয়। হুম, আমাদের যেটা পারিবারিক খাবার আছে হুম, সেটাই মা খাবেন, এবং কিন্তু একবার বেশি খাবেন। আমরা সাধারণত ৩ বার খেয়ে থাকি দিনে। হুম, হুম, হ্যাঁ? তো মা যতদিন ব্রেস্ট ফিডিং করবেন হুম, ততদিন মা ৪ বার খাবেন এবং পেট ভরে খাবেন। এক্ষেত্রে আমাদের একটা ধারণা থাকে, যেমন যাদের ধরুন সিজারিয়ান ডেলিভারি হয়েছে। হুম, তো আমরা শুনি যে অনেকে বয়স্করা বলেছেন বা বন্ধু-বান্ধবরা বলেছে যে, "পেট ভরে খাবি না, খেলে সেলাই ছুটে যাবে।" হুম, 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 হুম? তো সেটা একদমই ভুল। বরং পেট ভরে যদি না খান তাহলে সেলাই ছোটার সম্ভাবনা আছে। হুম, ঘাটা তাড়াতাড়ি শুকোবে না। দ্বিতীয়ত, আমরা যদি মাকে পুরোপুরি খাবার খেতে না দিই তাহলে মায়ের ব্রেস্ট মিল্ক থাকবে না। হ্যাঁ? পর্যাপ্ত পরিমাণ দুধ তৈরি হবে না হুম, শরীরে। হুম, 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 কাজেই মায়ের পুষ্টিটা বিশেষভাবে দেখা দরকার। কারণ অনেকাংশে আমরা দেখি কি, অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে মাকে যখন আমরা জিজ্ঞেস করি, "তোমরা কি খেয়েছো কাল?" হুম, "স্যার আমি তো রাত্রে সকালবেলা লাউ ডাঁটা দিয়ে ঝোল খেয়েছি, হুম, রাতে রুটি খেয়েছি চা দিয়ে, আর কিছু খাইনি।" কেন? ঘা তাড়াতাড়ি শুকোবে বলে। কিন্তু একেবারেই ঠিক নয়। হুম, হুম, বাড়িতে অন্যরা, পরিবারে অন্যরা যা খাচ্ছেন, মাও তাই খাবেন। ওনার জন্য আলাদা করে রান্না করার কোনো দরকার নেই। খুব বেশি দামি খাবারেরও দরকার নেই। যেটা বাড়িতে রান্না হচ্ছে সেটাই খাবেন, কিন্তু ডেইলি ৪ বার খাবেন। ঠিক। বর্তমান সময়ে আমাদের মানে একটা ধারণা যে আমরা যদি বাচ্চাদেরকে ফর্মুলা দুধ খাওয়াই, হ্যাঁ, মায়ের দুধের থেকে অনেক বেশি পুষ্টি পাবে। হ্যাঁ। তো এই বিষয়ে চিকিৎসা বিজ্ঞান কি বলছে? চিকিৎসা বিজ্ঞান বলছে যে এটা একেবারেই ভুল। সাধারণত আমাদের মনে একটা ধারণা থাকে যে বাচ্চার ওজন বেশি হলেই বোধহয় বাচ্চার স্বাস্থ্য ভালো। ঠিক। কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। হুম, হুম, বরং আমি বলব, বাচ্চার ওজনটা যদি তার সময় বয়স অনুযায়ী যেটুকু হওয়ার কথা তার চাইতে বেশি হয়, হুম, সেটা হয়তো এক ধরনের রোগ। এবং পরবর্তী জীবনে সেটাই হয়তো, এখন আমরা স্থূলতা নিয়ে সবাই কথা বলছি, ঠিক। ওবেসিটি নিয়ে। হুম, এবং যাদের ক্ষেত্রে দেখা গেছে কি ওরা ফর্মুলা ফিডিং করছে, আর্টিফিশিয়াল ফিডিং দিচ্ছে, ওদের পরবর্তী জীবনে স্থূলতা, ওবেসিটি, হাঁপানি, এজমা, তারপর ধরুন হাইপারটেনশন, তারপরে কোলেস্টেরল প্রবলেম, ডায়াবেটিস এগুলো বেশি হচ্ছে। কিন্তু মায়ের দুধ খেলে গিয়েও বাচ্চাটা ওরকমভাবে ওজন সাংঘাতিকভাবে বেড়ে যাবে না। ওজন তার বয়স অনুযায়ী ঠিক থাকবে এবং সেটাই দরকার। হুম, 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 সুস্থ থাকার মানে হচ্ছে ওজন বাড়া নয়। সুস্থ থাকা মানে হচ্ছে ওজন বয়স অনুযায়ী ঠিক থাকা এবং মোটামুটি নিরোগ থাকা। এবং দেখা গেছে কি যে আমি একটু আগে যেটা বললাম যে মায়ের দুধে অনেক কিছু উপাদান থাকে যেগুলো আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হুম, হুম, যারা মায়ের শুধুমাত্র ৬ মাস শুধুমাত্র মায়ের দুধই খেয়েছে, আমরা দেখি কি ওদের শরীরের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সাধারণ বাচ্চার চাইতে, এবং এরা অনেক বেশি অ্যাক্টিভ হয়। কখনো হুম, কোথাও বসেনি, শুধু ছুটতে থাকবে। হুম, কিন্তু যেগুলোকে আমরা আর্টিফিশিয়াল ফিডিং করাচ্ছি, দেখা গেল কি যেখানে বসিয়ে রেখেছে ও ওখানেই বসে আছে, নড়াচড়া নেই। ঠিক। শুধু ওজন বেশি। হুম, 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 হ্যাঁ? তো তাই আর্টিফিশিয়াল কোনো পৃথিবীতে এরকম কোনো ফর্মুলা এখনো তৈরি হয়নি যেটা মার দুধের কাছাকাছি যেতে পারে। ঠিক। হ্যাঁ? শুধু মায়ের দুধের কোনো বিকল্প নেই। আ স একজন একটি শিশুকে উম মানে কতক্ষণ পর স্তন্যপান করানো উচিত? এর কি কোনো মানে নির্দিষ্ট বিষয় রয়েছে নাকি শিশুর চাহিদা অনুযায়ী? শিশুর চাহিদা অনুযায়ী এটাকে আজকাল এটা আমরা একেবারে ডিমান্ড ফিডিং। হুম, হুম, শিশু যখনই খেতে চাইছে তখনই খাওয়াতে হবে। আচ্ছা। এটাই নিয়ম। আ আবার আমাদের মধ্যে খুব সাধারণ আরেকটা প্রচলিত ধারণা যেটা রয়েছে যে হুম, আমরা বলি যে না ঘুমের মধ্যে শিশুকে রাতে আ স্তন্যপান করানোর প্রয়োজন নেই। হ্যাঁ। তো এই সম্পর্কে চিকিৎসা বিজ্ঞান কি বলছে? এখানে একটা কথা বলি যে ওর যখন খিদে পাবে হুম, হুম, ও ঘুম থেকে অটোমেটিক্যালি উঠে যাবে, হুম, খাবে। এখন যদি দেখা যায় যে একটা বিশাল সময় একদম খুব আর্লি ফেজে আরকি, যদি দেখা যায় একদম ৩-৪ ঘন্টা ৫ ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তখন একটু জাগিয়ে খাওয়ানোর চেষ্টা করা উচিত। হুম, হুম, এবং আরেকটা জিনিস যেটা বলব যে রাতে
স্তন্যপান বেশি করানো উচিত, কেননা বাচ্চা যত মানে ব্রেস্ট সাক করবে তত মায়ের শরীরে দুধ তৈরি হবে, এটা একটা স্টিমুলাস দেয়, হ্যাঁ, দুধ তৈরির জন্য। এবং সেটার জন্য আমরা একটা হরমোন বলে দিই, সেটা হচ্ছে প্রোল্যাকটিন বলে থাকি আমরা। তো রাতের দিকে প্রোল্যাকটিনটা শরীরে প্রোল্যাকটিন তৈরি হয় বেশি। তো মা যদি রাতে দুধ খাওয়ান তাহলে দুধের পরিমাণ শরীরে, এই যে এখন যে বাচ্চা দুধ খাচ্ছে, এই যে বাচ্চা দুধ সাক করছে, এতে করে পরবর্তী সময়ের জন্য, পরবর্তীবার যে মা ফিডিং দেবেন সেটার জন্য মায়ের শরীরে দুধ তৈরি হচ্ছে, এইবারের সাকিং এ পরের বারের জন্য তৈরি করছে। কাজেই রাতে যদি আমরা, যেহেতু রাতে প্রোল্যাকটিনটা বেশি থাকছে, সেহেতু রাতে যদি আমরা বেশি করে খাওয়াই, বেশি করে বলতে যেরকম নর্মালি আমরা যেরকম খাওয়াই সেরকমই খাওয়াই, তাহলে মায়ের শরীরে দুধের উৎপাদন বাড়বে অনেক। আরেকটা জিনিস হচ্ছে মায়ের একটা প্রফুল্লতাও আসে, সেটাতে কোনো একটা রিল্যাক্সেশন আসে, সেটাও মায়ের জন্য খুব দরকার। এই কথাটা বলাতে প্রসঙ্গক্রমে আমি বলছি যে যেমন মানে প্রসবোত্তর যে একটা বিষণ্ণতা বা একটা হুম। মানসিক চাপ থাকে। তো এর মধ্যে স্তন্যপান করানোতে কি কোনো সমস্যা রয়েছে? হ্যাঁ, সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে করতে হবে। কারণ এটা যে আমরা এটা পোস্টপার্টাম সাইকোসিস বলে থাকি। তো সেটা কতটুকু তীব্র তার উপরে নির্ভর করবে। যদি দেখা যায় যে মা খুব তীব্র, মা ওকে বেবির কেয়ার নিতে পারছে না ঠিকমতো, তাহলে অবশ্যই হয়তোবা কিছুদিনের জন্য চিকিৎসকের পরামর্শটা বন্ধ রাখতে হবে। কিন্তু ব্রেস্ট ফিডিং করলে সেটা হয় এরকম নয়। বরং উল্টোটা, যদি মা ব্রেস্ট ফিডিং করান তাহলে হয়তো এই ধরনের প্রবলেম গুলো কম দেখা দেবে। বিভিন্ন স্টাডিতে সেটাই দেখা গেছে যে যে সমস্ত মা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন ওদের ক্ষেত্রে এই পোস্টপার্টাম সাইকোসিস অনেকটাই কম হয়। কম হয়। যাদের সিজারিয়ান ডেলিভারি হচ্ছে, হুম। তাদের ক্ষেত্রে মানে স্তন্যপানের বিষয়ে কি পরামর্শ দেবেন? একদম অন্য মা যাদের ক্ষেত্রে সিজারিয়ান হচ্ছে না তাদের মতোই খাবে, নরমাল। সেই ক্ষেত্রে শুধুমাত্র অপারেশনের পরে একজন নরমাল ডেলিভারি যার হচ্ছে উনি হয়তো আধা ঘন্টার মধ্যে খাওয়াতে পারবেন। যার ক্ষেত্রে সিজারিয়ান হচ্ছে অনেক সময় আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে থাকি, অজ্ঞান করে থাকি, সেক্ষেত্রে 1 ঘন্টার মধ্যেই শুরু করা উচিত। এবং এখন নিয়ম হচ্ছে প্রসবের পরপরই বাচ্চাকে পুরো মায়ের বুকে দিয়ে দেওয়া, ওখানেই বাচ্চা দুধ খাওয়া শুরু করবে প্রথম, এটাই নিয়ম। মানে সেই মানে জন্মের পরপরই সেই মায়ের মায়ের, আশ্রয়ই হ্যাঁ, হলো প্রধান। একদম, একদম হ্যাঁ, মা ছাড়া আর কোনো কথা নেই। কথা নেই। ঠিক। যারা চাকুরিজীবী মহিলা রয়েছেন, তারা কিভাবে স্তন্যপানটা চালিয়ে যেতে পারবেন? এক্ষেত্রে আমরা তো এখন ম্যাটারনিটি লিভ পাই। হুম, হ্যাঁ, তো লিভে যতদিন থাকেন ততদিন তো ঠিকভাবে নিতে পারেন হুম। বাচ্চাকে। তারপরেও আমরা জাস্ট যদি মিল্কটা এক্সপ্রেস করে রেখে যাই ঘরে, একটা বাটিতে করে যদি রেখে, যেমন কাঁচের বাটি বলুন বা স্টিলের বাটি, যেকোনো একটা কন্টেনার যদি আমরা রেখে যাই, রুম টেম্পারেচারে আমরা সেটাকে 6 ঘন্টা রাখতে পারি। আচ্ছা, 4 থেকে 6 ঘন্টা। আচ্ছা। কেমন? তো আমরা অফিসে যাওয়ার সময় এটা রেখে গেলাম। তো ৩ ঘন্টা পরে একটু খাইয়ে দিলেন। ফাঁকে যদি মা একবার আসতে পারেন তাহলে খুব ভালো। আর এক্ষেত্রে আরেকটা জিনিস বলব, মায়ের দুধটা তো ঠান্ডা হয়ে গেছে রুম টেম্পারেচারে রাখলে। সেটা গরম করার জন্য ডাইরেক্টলি হিট দিতে নেই। একটা গরম জলের মধ্যে বাটিটা রেখে দিলে দুধটা গরম হয়ে যাবে। গরম করে তাহলে আমরা বাচ্চাকে সেটা দিয়ে খাওয়াতে পারবো। আ ৬ মাস পর তো আমরা শিশুদের মোটামুটি দেখা যায় ৬ মাস পরেই শিশুদের সম্পূরক দেওয়া হ্যাঁ, শুরু হয়। হ্যাঁ। হুম? তারপর কতদিন স্তন্যপান চালিয়ে যাওয়া উচিত? কমপক্ষে ২ বছর। আচ্ছা, হ্যাঁ, যদি সম্ভব হয় তারপরেও চালিয়ে যেতে পারি। আচ্ছা। আ একজন যারা ধরুন নতুন, আমরা তো একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পড়েছি। তো যারা নতুন মা-বাবা রয়েছেন, হ্যাঁ। হুম? আ তাদের উদ্দেশ্যে আপনি মানে কি বলতে চাইবেন? কি পরামর্শ দিতে চাইবেন? একটা জিনিস বলবো কি, যে মায়ের দুধ খাওয়ানোর জন্য যে মানসিক প্রস্তুতি, সেটা কিন্তু প্রসবের পর থেকে শুরু হয় না। সেটা শুরু হওয়া উচিত যেদিন আমরা জানতে পারবো যে আমাদের মায়ের গর্ভে সন্তান এসেছে। সেদিন থেকেই মাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আমি আমার সন্তানকে আমার নিজের বুকের দুধই খাওয়াবো। এবং এটাই সন্তানের জন্য সবচাইতে উপকারী। সেটা যখন উনি ভাববেন আস্তে, আস্তে, তখন প্রেগন্যান্সি আস্তে, আস্তে ওনার যে শারীরিক যে পরিবর্তনগুলো হবে, সেই ক্ষেত্রে আমার মনে হয় কি, যে মানসিক প্রস্তুতিটা আসলে সবচাইতে বড় কথা। মেন্টাল প্রিপারেশন যদি থাকে, তাদের ক্ষেত্রে কখনোই প্রসবের পরে বুকের দুধ খাওয়াতে কোনো অসুবিধা হয় না। এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে আমরা ৬ মাস অবধি আমার বেবিকে আমার বুকের দুধ খাওয়াবো। ৬ মাসের পরে আমরা, আমাদের একটা রীতি আছে অন্নপ্রাশন। অন্নপ্রাশনের পরপর আমরা সপ্তাহ খাওয়া শুরু করব। তবে অবশ্যই সেটার সাথে আমরা মায়ের বুকের দুধ
চালিয়ে যাব, খাওয়ানো চালিয়ে যাব মিনিমাম 2 বছর বয়স অবধি। ঠিক। যদিও আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, কিন্তু আমার মনে হয়েছে আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মিস করে গেছি। হুম। সেটা হলো যে মানে স্তন্যপান করানোর পদ্ধতিটা যদি একটু বলে দেন। কি করে শিশুকে স্তন্যপান করানোটা উচিত? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমি যেহেতু প্রশ্নটা উঠেছে আমি একটু ভালো করেই বলতে চাই সেটা। প্রথমত শিশুকে ভালো করে ধরে নিতে হবে কোলে, হুম, এরকম করে। এবং আরেকটা হচ্ছে অনেক মারাই কি করেন ব্রেস্টকে এরকম ভাবে ধরে রেখে দেন। হুম, 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 আলগা এরকম ভাবে শিশুর মুখটা একটু আলগা করে রাখেন। হুম, মানে ভয়ে যে শিশুর শ্বাস বন্ধ হয়ে যাবে। সেটাকে আমি বলি কি শিশুর শ্বাস কখনোই বন্ধ হবে না। এরকম ভাবে টেনে রাখা উচিত নয়। এতে করে শিশুর খেতে অসুবিধা হয় এবং অল্পেতেই শিশু টায়ার্ড হয়ে পড়ে। হুম, আর এছাড়া আরেকটা জিনিস হতে পারে মায়ের নিপলটা ক্র্যাক দিয়ে যেতে পারে। পরে স্তনে ইনফেকশন হতে হয়তোবা উনি দুধ খাওয়াতেই পারবেন না তারপর। হুম, হুম, এই কারণে কখনোই ব্রেস্টটাকে এরকম টেনে রাখা উচিত নয় এবং পরে অনেক মারা কি করেন ২ দিক থেকেই একটু, একটু করে খাওয়ান প্রত্যেকবার। সেটা কখনোই উচিত নয়। একদিকে দুধ থেকে খাওয়ানোর পরে যদি ধরুন এখানে শেষ, মা যদি বুঝতে পারেন যে হ্যাঁ, এখানে আর দুধ নেই, বাচ্চা আরো খেতে চাইছে, তাহলে আমরা অন্য দিক থেকে খাওয়াবো। হুম, হুম, তাহলে আমরা অল্টারনেটলি একবার এদিক থেকে খাওয়ালে একবার অন্য দিক থেকে খাওয়াবো। আর আরেকটা জিনিস যেটা আমরা সেটাকে বার্পিং বলি, ঢেকুর তোলা। অনেকেই জানেন। হুম, খাওয়ানোর পর অবশ্যই ঢেকুর তুলতে হবে। না হলে শিশুর বমি, হিঁচকি এই প্রবলেম গুলো হয় আরকি। ঠিক। আ অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের আমন্ত্রণে আপনি এসেছেন এবং আমি আ আশা করছি পর্দার ওপারে আমাদের যারা দর্শক রয়েছেন, আজকের এই আলোচনায় অনেক ভ্রান্ত ধারণা আমাদের মধ্য থেকে দূরীভূত হয়েছে এবং ভবিষ্যতে আমরা আ মানে আশা করব যে আগামী দিনগুলোতে আমরা এই ভুলগুলো আর করব না। হ্যাঁ, আর আজকের আলোচনার পর এটাই বলব যে মাতৃদুগ্ধ বা স্তন্যপান করানো একটি শিশুকে, এটা শিশুর জন্য শুধুমাত্র একটা খাবার নয়। একটা শিশুর সুস্থ, নিরাপদ ভবিষ্যতের ভিত্তি বলা যেতে পারে একে। ঠিক। অস ঠিক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আজকের মতো আমাদের ডাক্তারের সাথে সরাসরি অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো বিষয়ে, নতুন কোনো আ অভিজ্ঞ চিকিৎসকের সাথে আমরা কথা বলব। পরবর্তী নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।